আপনি যদি আপনার পূর্বপুরুষদের গায়ে পইড়া থাকা ছেঁড়া জামাটা তুইলা দেখেন, দেখতে পাইবেন অত্যাচারী জমিদার রবীন্দ্রনাথ গঙ্গের চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত দগদগে এক পিঠ। অপরদিকে ঢাকার নবাব পরিবারের দিকে তাকান, তাদের সম্পর্কে সৈয়দ আবুল মকসুদ লিখেছিলেন, ঢাকার নবাবরাই ছিল একমাত্র জমিদার যাদের বিরুদ্ধে প্রজা পীড়নের কোনো অভিযোগ নেই, বরং জনহিতৈষী কাজের ফিরিস্তি দিতে গেলে লাগবে এরকম কয়েকশো ভিডিও। অথচ সেই নবাব পরিবার ও নবাবদের চিনি আমরা সহিংস হিসাবে, আর রবীন্দ্রনাথ ও তার সমসাময়িক যত জমিদার কিংবা তথাকথিত বিপ্লবীদের নাম শুনলে আপনি নিজেও হয়ে ওঠেন এক একজন মহাত্মা গান্ধী। কারণ ইতিহাস আপনি এমনিই পইড়া আইছেন। ব্রিটিশদের দমন নিপীড়ন, হিন্দু জমিদারদের শোষণ আর কলকাতার তথাকথিত বেঙ্গল রেনেসার বিপরীতে পূর্ববঙ্গের মুসলমানরা যখন কোণঠাসা, তখন অবচেতন মনে প্রশ্ন জাগে না, আমরা আসলে কারা? আমাগো ইতিহাস কি শুধুই 52, 66 কিংবা 71? আমাদের আজাদী সংগ্রাম কি এতই সংক্ষিপ্ত? তাহলে শুনেন, এই অঞ্চলের মুসলমান যখন অস্তিত্ব সংকটে, ঠিক তখনই ইতিহাসের আন্ধার ফুইরা জ্বইলা উঠলেন নবাব সলিমুল্লাহ। সমস্ত প্রতিকূলতা, ব্রিটিশ বেনিয়া, অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিনি দাঁড়াইছিলেন একা। বানাইতে চাইছিলেন ঢাকা কেন্দ্রিক নতুন রাজনৈতিক কেবলা। তিনি প্রথম বলেছিলেন, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব। একজন উর্দুভাষী নবাব হইয়াও তিনি হয়ে উঠেছিলেন বাংলার সাধারণ মানুষদের মাথার মুকুট। ঢাকার আহসান মঞ্জিলে 1871 সালের 7ই জুন জন্মগ্রহণ করেন। তার বাবা নবাব স্যার খাজা আহসানুল্লাহ এবং দাদা নবাব স্যার খাজা আব্দুল গনি। নবাব সলিমুল্লাহ ছিলেন তার পিতামাতার পঞ্চম সন্তান। তার জন্মের দিনে খাজা আহসানুল্লাহ পুত্র সন্তান জন্ম নেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, এই মুক্ত আমাকে দান করার জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাজার সেজদা ও শকর আদায় করছি। কিন্তু ডান পিঠে সলিমুল্লাহ তার বাবার কাছে বেশিকাল চোখের মনি হিসাবে থাকতে পারেননি। ছোট থেকেই তিনি নবাবী আভিজাত্যের বাইরে এসে জনতার সাথে সম্পর্ক গড়ে তোলেন। তিনি মসজিদে গিয়ে সর্বসাধারণের সঙ্গে এমন সাবলীলভাবে মিশে যেতেন যেন তিনি কোনো কালেই নবাব পরিবারের কেউ ছিলেন না। তাই তিনি ধীরে ধীরে পিতা আহসানুল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে যান এবং কাছে চলে যান সাধারণ জনতার। 1893 সালে আসমাতুন নেসাকে বিবাহ করার ফলে পিতার সাথে তার সম্পর্ক একেবারেই তলানিতে এসে পড়ে, বন্ধ হয়ে যায় মুখ দেখাদেখি পর্যন্ত। তখন তিনি আহসান মঞ্জিল ছেড়ে স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করেন ভিন্ন এক বাড়িতে। 1901 সালের 16ই ডিসেম্বর পিতা নবাব খাজা আহসানুল্লাহ মৃত্যুবরণ করলে নবাব এস্টেটের মুতোয়াল্লি হিসাবে খাজা নবাব সলিমুল্লাহর অভিষেক হয়। পিতার হঠাৎ অন্তর্ধানের খবর পেয়ে স্যার সলিমুল্লাহ আহসান মঞ্জিলে ছুটে আসেন। 22শে ডিসেম্বর 1901 সালে আহসান মঞ্জিলে একটি সভায় নানা প্রান্ত থেকে আসা হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য আভিজাত্যদের উপস্থিতিতে স্যার সলিমুল্লাহকে পরবর্তী নবাব হিসেবে মনোনীত করা হয়। খাজা সলিমুল্লাহ নবাব হিসেবে আত্মপ্রকাশ করার পর নিজেকে পূর্ববঙ্গের শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। নবাব হিসাবে অভিষিক্ত হওয়ার পরপরই পিতার অঙ্গীকার করে রেখে যাওয়া ঢাকা সার্ভেয়ার স্কুলকে ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপান্তরিত করতে 1,10,000 টাকা দান করেন, যা আজ অবধি বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় তথা বুয়েট হিসাবে বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। নবাব বুঝতে পেরেছিলেন এই অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য কলকাতার ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের আধিপত্য থেকে মুক্তির জন্য একটি বুদ্ধিভিত্তিক বিপ্লব দরকার, আর তার জন্য দরকার শিক্ষার বিস্তার। দ্বিতীয় বাংলা রেনেসা ঘটানোর পরিকল্পনা থেকেই তিনি শিক্ষা বিস্তারে এক প্রকার উঠে পড়ে লাগেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ক্ষমতা কক্ষিগত করবার আগে অখণ্ড বাংলায় প্রায় 80,000-এরও বেশি মাদ্রাসা ছিল, যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও দেয়া হতো। এই মাদ্রাসাগুলো চলতো মুসলিম শাসকদের অনুদানে। ব্রিটিশ আসার পর হিন্দু চক্রান্তে অর্থাভাবে এসব মাদ্রাসা বন্ধ হয়ে যায়, যার ফলে রুদ্ধ হয়ে যায়
মুসলমানদের জ্ঞান অর্জনের পথ। তাই নবাব সলিমুল্লাহ মুসলিম সন্তানদের শিক্ষার পথ উন্মুক্ত করতে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উপর অধিক গুরুত্ব দেন। তার উদ্যোগে 1902 থেকে 1913 সাল পর্যন্ত ঢাকায় গড়ে ওঠে অসংখ্য নৈশ বিদ্যালয়। তৎকালীন ঢাকায় প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে আসা গরিব ছাত্রদের আবাসন ব্যবস্থার জন্য তিনি মুসলিম হল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এতিম এবং দুস্থদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিয়া এতিমখানা, যা আজও ঢাকার আজিমপুরে নবাব সলিমুল্লাহ এতিমখানা নামে নবাবের জনহিতৈষী কাজের সাক্ষী হিসাবে রয়ে গেছে। নারী শিক্ষার বিষয়েও তিনি ছিলেন অগ্রগামী। তার উদ্যোগেই ঢাকায় পাড়ায় পাড়ায় বালিকা এবং বয়স্কদের জন্য সান্ধ্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে নবাবের অর্থায়নে বালিকাদের বই এবং কেরোসিন তেলের জন্য টাকাও দেয়া হতো। বিভিন্ন উপলক্ষে ব্রিটিশদের দিয়ে জনহিতকর কাজ করিয়ে নেয়ার জন্য নবাব কুশলী অবস্থান নিতেন। তেমনি একটি ঘটনা সৈয়দ আবুল মকসুদ তার বইয়ে উল্লেখ করেছেন। ঘটনাটা হলো 1910 সালের। 1910 সালে সম্রাট সপ্তম এডওয়ার্ডের মৃত্যুতে আয়োজিত শোকসভায় শোক প্রস্তাব উত্থাপন করতে গিয়ে নবাব সলিমুল্লাহ সম্রাটের গুণকীর্তন করার পর বাংলায় তাকে স্মরণ করে রাখার জন্য মিডফোর্ড হাসপাতাল উন্নয়ন সাধনের প্রস্তাব দেন, যা হবে সম্রাটের স্মৃতিচিহ্ন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সম্রাটের স্মৃতি রক্ষার্থে নবাব স্মৃতিচিহ্ন কিংবা মূর্তি জাতীয় কিছু নির্মাণের প্রস্তাব করার বদলে হাসপাতালের উন্নয়নের প্রস্তাব করেন, যা ছিল তার চরিত্রে একটা চমকপ্রদ দিক। নবাব তার চিকিৎসক ব্রহ্মচারীর সাথে ঢাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে আলাপ আলোচনা করে মেডিকেল কলেজের জন্য জমিও ঠিক করে রেখেছিলেন। তার অকাল মৃত্যু না হলে মেডিকেল কলেজের জন্য ঢাকাবাসীকে 40-এর দশক পর্যন্ত অপেক্ষা করতে হতো না। বস্তুত নবাব চেয়েছিলেন ঢাকাকে একটি স্বয়ংসম্পূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে, যাতে ঢাকাকে কলকাতার মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, বরং কলকাতার সমান্তরাল শক্তি হিসাবে ঢাকার প্রতিষ্ঠাই ছিল নবাবের স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই 1903 সালে লর্ড কার্জন ঢাকায় আসলে আহসান মঞ্জিলে নবাব তাকে অভ্যর্থনা জানান। সেখানেই লর্ড কার্জনের কাছে তিনি ঢাকাকে রাজধানী করে পৃথক একটি প্রদেশ তৈরির দাবি জানান। সলিমুল্লাহ সেদিন সেই দাবি জানানোর ঘটনাই পূর্ববঙ্গের মানুষদের মুক্তি আন্দোলনের প্রথম সোপান। এরপর বহু জল্পনা কল্পনা শেষে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হলো, আর সাথে সাথেই তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়ল হিন্দু সম্প্রদায়। দেশমাতার অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে দেশ মাতৃকাকে রক্ষার তাগিদে বন্দে মাতারাম গেয়ে হিন্দু তরুণদের আবেগের উন্মত্ততা ছড়িয়ে দেয়া হলো। অত্যাচারী জমিদার রবীন্দ্রনাথ লিখা ফেলাইলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শুরু হয় চরমপন্থী সহিংস আন্দোলন, যে আন্দোলনের নাম দেওয়া হয়েছে তথাকথিত স্বদেশী আন্দোলন। এই আন্দোলন শুধু বাংলায় সীমাবদ্ধ থাকে নাই। গান্ধী ও কংগ্রেসের প্রত্যক্ষ অংশগ্রহণে এই আন্দোলন সর্বভারতীয় হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। ধর্মের সাথে জাতীয়তাবাদের মিশেলে গড়ে ওঠা এই নয়া উন্মাদনা সলিমুল্লাহকে ভাবিয়ে তোলে। তিনি আশঙ্কা করতে থাকেন এই উন্মাদনা ভারতের মুসলিম জাতিকে আরো কোণঠাসা করে ফেলবে। নবাব বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নেন এবং মুসলিম ঐক্যের ডাক দেন। 1906 সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। 27 থেকে 30 ডিসেম্বর অনুষ্ঠিত সেই সম্মেলনে সারা ভারতবর্ষের 2000-এর মতো মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ দিন ঢাকায় শাহবাগে নবাবদের পারিবারিক সম্পত্তি ইসরাত মঞ্জিলে, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন নামে পরিচিত, সেখানে সলিমুল্লাহর প্রস্তাবনায় সর্বভারতীয় মুসলিম ঐক্যের জন্য নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয়। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে, যেই ইসরাত মঞ্জিল থেকে শুরু হয় নবাব সলিমুল্লাহর রাজনৈতিক পথ চলা, সাথে বপন করা হয় পূর্ববঙ্গের মানুষদের আত্মপরিচয়ের বীজ, তার নাম আজ মধুদার ক্যান্টিন। কি সুন্দর না? নবাব সলিমুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলা নতুন এই প্রদেশকে স্থায়িত্ব দিতে পারেন। বাংলার সহিংস হিন্দু সমাজ ও ভারতীয়
জাতীয় কংগ্রেসের বিরোধিতার কাছে নতি স্বীকার করে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লির দরবার হলে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন। ফলে ঢাকা আবার রাজধানীর মর্যাদা হারায়। নতুন প্রদেশকে কেন্দ্র করে যে স্বপ্ন পূর্ববঙ্গের মানুষ বুনেছিল তা অঙ্কুরে বিনষ্ট হয়। তবে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক মেরুকরণ সর্বভারতীয় রাজনীতিতে সুদূর প্রসারী হয়েছিল। বঙ্গভঙ্গ রহিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, যার ফলে হিন্দু রাজনীতিবিদেরা যেই উদ্দেশ্য নিয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল তাও ব্যাহত হয়। বিষয়টা অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো দাঁড়ায়। এদিকে বঙ্গভঙ্গ রহিতকরণের ঘটনায় নবাব সলিমুল্লাহ খুবই বিমর্ষ হয়েছিলেন। বঙ্গভঙ্গের পর ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ বরাবর পূর্ববঙ্গ এবং ঢাকার অপমর্যাদার কথা তুলে ধরে তিনি হতাশা ব্যক্ত করেন। বঙ্গভঙ্গ হওয়ার ক্ষতিপূরণ স্বরূপ নবাব আলী চৌধুরী এবং একে ফজলুল হক সহ পূর্ববঙ্গের মুসলিম নেতাদের নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি তোলেন। তার দাবির প্রেক্ষিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ 1912 সালের 31শে জানুয়ারি ঢাকায় আসেন। ওই দিন একটি মুসলিম প্রতিনিধি দল নিয়ে নবাব সলিমুল্লাহ ভাইসরয়ের সাথে সাক্ষাৎ করেন। মুসলমানদের বিভিন্ন দাবির সাথে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিটি পুনরায় তিনি উল্লেখ করেন। ক্ষুব্ধ নবাবকে শান্ত করতেই 2 দিন পর 1912 সালের 2 ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করেন লর্ড হার্ডিঞ্জ। এই ঘোষণার পরপরই বঙ্গভঙ্গ রহিত করার সদ্য সাফল্যে উজ্জীবিত উগ্র হিন্দু নেতারা অনুরূপ আন্দোলন এবং প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি ঘোষণাকে বাতিল করতে তৎপর হয়ে ওঠেন। এই তৎপরতায় সামিল হন কংগ্রেসের নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জি। কলকাতা, ঢাকা, ময়মনসিংহ এবং বরিশালের হিন্দু নেতারা একাধিক প্রতিবাদ সভা করেন। কলকাতার গড়ের মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অত্যাচারী জমিদার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1912 সালের 16ই ফেব্রুয়ারি ডক্টর রাসবিহারী ঘোষ কয়েকজন হিন্দু নেতা সহ ভাইসরয়ের সঙ্গে সাক্ষাৎ করে যে স্মারকলিপি প্রদান করেন তাতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে অভ্যন্তরীণভাবে বঙ্গভঙ্গেরই সমতুল্য। কোনো এক স্মারকলিপিতে এমনও বলা হয় যে পূর্ব বাংলার মুসলমানদের অধিকাংশই কৃষক, এই সকল চাষাভুষাদের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রগতিশীল দাবিদার এসব তথাকথিত ভদ্র ও ভণ্ড সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু সলিমুল্লাহ তার স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেননি। নবাব সলিমুল্লাহর 44 বছরের কর্মময় জীবনে আধার ঘনিয়ে আসে যেন একটু দ্রুতই। ক্ষণজন্মা এই মানুষটি 16ই জানুয়ারি 1915 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করেও দানা বাঁধে রহস্যের জাল। নবাব স্যার সলিমুল্লাহর মৃত্যু প্রসঙ্গে ইতিহাসবিদ কবি ফারুক মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে বড়লাটের সঙ্গে নবাবের মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে বড়লাট নবাবকে অপমানজনক কথা বলেন, যা তার সহ্য হয়নি। নবাবের সঙ্গে সবসময় একটি ছড়ি থাকত। সেই ছড়ি দিয়ে নবাব বড়লাটের টেবিলে আঘাত করেন। এই নিয়ে চরম বদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে বড়লাট হার্ডিঞ্জের ইঙ্গিতে তার দেহরক্ষী নবাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং গুরুতর আহত করেন। পরে নবাবের মৃত্যু হয়। নিশ্ছিদ্র পহরায় নবাবের মৃতদেহ ঢাকায় আনা হয়। তার আত্মীয় স্বজনদেরও মরদেহ দেখতে দেওয়া হয়নি। 1915 সালের 17ই জানুয়ারি সামরিক পাহারায় বেগম বাজারে তাকে দাফন করা হয়। নবাবের মৃত্যুর পর বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য টাইমস নবাবকে দ্য প্রিমিয়ার নোবেল ম্যান অফ বেঙ্গল হিসাবে অভিহিত করেন। কিন্তু এই জনহিতৈষী মহান চিত্তের ব্যক্তিকেও সাম্প্রদায়িক আখ্যা দেয়া হয়েছে শুধুমাত্র বঙ্গভঙ্গকে সমর্থন করার জন্য। কিন্তু বঙ্গভঙ্গকে যেভাবে বাংলা মায়ের অঙ্গচ্ছেদ হিসাবে চিত্রিত করা হয়,
বঙ্গভঙ্গের পক্ষে থাকা নেতৃত্ব বিষয়টাকে সেভাবে নেননি। প্রকৃতপক্ষে নবাব সলিমুল্লাহ এই নতুন প্রদেশের সৃষ্টিকে বাংলা ভাগ হিসাবে দেখেননি। তিনি এটাকে দেখেছিলেন পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থ রক্ষার অংশ হিসাবে। কিন্তু এই মুসলিম স্বার্থ রক্ষার এই সামান্য প্রয়াসকে হিন্দু মধ্যবিত্ত শ্রেণী তাদের আধিপত্যকে খর্ব করবে বলে এটার বিরুদ্ধে সর্বভারতীয় ঐক্য গড়ে তোলে। তখন তার প্রতিক্রিয়ায় সলিমুল্লাহকে মুসলিম ঐক্য গড়তেই হতো। সেই সময়ে তার এই পদক্ষেপ একটি ঐতিহাসিক দায়িত্বের অংশ, যে দায়িত্ব পালন না করাই বরং অস্বাভাবিক এবং অন্যায়। সলিমুল্লাহর এই ঐক্য চিন্তাই তাকে সর্বভারতীয় মুসলিম নেতায় পরিণত করেছিলেন। কিন্তু বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় যেই সাম্প্রদায়িক ও মুসলিম বিদ্বেষী আন্দোলন হিন্দু জাতীয়তাবাদীরা গড়ে তুলেছিল, তার ফলাফল ছিল সুদূর প্রসারী ও এই অঞ্চলের মানুষদের স্বার্থ বিরোধী। বিগত সময়ে পূর্ববঙ্গের রাজনীতির এই মহিরুহকে পূর্ববঙ্গের মানুষদের থেকে অন্তরীণ করে রাখা হয়েছিল আমাদের উপর জেঁকে বসা বন্দে মাতরমের সাংস্কৃতিক আধিপত্যের কারণে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলকে শুধু সলিমুল্লাহ নামের কারণে মর্গে পাঠিয়ে দেওয়ারও ষড়যন্ত্র চলেছে বিগত সময়ে। আর রবীন্দ্রনাথ সহ যারা এই অঞ্চলের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, তারাই আজকের বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ। আর নবাবরা হারিয়ে গেছেন ইতিহাস বিকৃতির অন্তরালে। শেষ করছি সৈয়দ আবুল মকসুদের একটি মন্তব্য দিয়ে। বাঙালি প্রধানের চেয়ে অপ্রধান এবং মুখ্যের চেয়ে গৌণকে বেশি প্রাধান্য দেয়। আর সে কারণেই বাঙালি তাদের পথের দিশারীদের ভুলে গিয়ে ধাবিত হয় ভুল পথে। নয়তো বাংলাদেশের জাতীয় নেতৃত্বের নামের তালিকায় নবাব খাজা সলিমুল্লাহর নাম প্রথম সারিতেই থাকতো।